তখন সে আন্দাজ করতে পারে যে তার ফোনটা হয়তো বা কবরের ভিতরে পড়ে গেছে আর কি। কিন্তু এখানে অনেক মানুষজন থাকে বিধায় সে ওইরকম কিছু বলে না। তখন মানুষজন অনেক আইসা পড়ে, সেও বাসায় চলে আসে, নর্মাল সবার মতোই বাসায় চলে আসে। ঘুরতে ঘুরতে মাথা প্রায় অর্ধেকই মাথার সাইডটা ঘুরে ফেলে আর কি। ঘোরার পরে যে মোবাইলটা নেওয়ার পরে দেখে যে তার বড় ভাইয়ের মুখের লাশটা হচ্ছে মানে ঢাকা, মানে কবর দেওয়ার পরে সবসময় তো মুখের লাশ তারা মানে সবাই আর কি আমরা খুলে দিই আর কি, উন্মুক্ত করে দিই আর কি, মুখের কোনো ঢাকা ঢোকা কিছু থাকে না। কিন্তু তার ওই বড় ভাই ছোট ভাই তখন আন্দাজ করলো যে আমরা তো মুখ খুলে দিছিলাম। মোবাইলটা নেওয়ার সময় দেখি যে মুখ ঢাকা। মুখ যখন খুলতে গেছি দেখি তার জিহ্বাটা গলার সাথে পেঁচায় আছে। তখন সে বলল যে দেখো তোমার ভাই কি কখনো খোঁজখবর নিয়ে দেখো যে তোমার ভাই কি কোনো সুদের সাথে জড়িত আছিল কিনা, বা অন্য কারো হকটা কখনো মেরা খাইছে কিনা। আমার প্রথম ঘটনাটা হচ্ছে আমার এক মগবাজারের আমবাগানের এক বড় ভাই পারভেজ আনাম, তার মুখ থেকে শোনা ঘটনা। এটা হচ্ছে বরিশালের বানারীপাড়ার ঘটনা। ওইখানে বরিশালে আগে খুব ধন্যাঢ্য একজন ব্যবসায়ী ছিল, মানে সে হচ্ছে খুব বড় একজন ব্যবসায়ী ছিল এবং সে সেলফোন ইউজ করতো। সে দুইটা সেলফোন প্রায় 4-5টা গ্রামের ভিতরে সে আর তার ভাই হচ্ছে দুইটা সেলফোনই, আর সে একটা তার ভাই একটা, দুজনে টোটাল দুইটা সেলফোন ইউজ করতো। তো হুট করে একদিন তার বড় ভাই হচ্ছে স্ট্রোক করে দুপুরের সময় মারা যায়। তখন হচ্ছে ওই মানুষদের খবর দিতে দিতে আস্তে আস্তে প্রায় মাগরিব হয়ে যায়। এশারের পরে জানাজা ঠিক করে, তখন এশারের পরে জানাজা পড়ানোর পরে এশারের পরে তাদের পারিবারিক গর্ভস্থানে কবরের মাটি দেওয়ার ব্যবস্থা করা হয়। তখন হচ্ছে তার ওই ছোট ভাই হচ্ছে কবরস্থানে মাটি দেওয়ার সময় তার ভাইকে কবরস্থানে সে নিজে মাটি দেওয়ার সময় তার ভাইকে ওইখানে সে মাটি নিজে লাশ নামায়া ওইখানে সে মাটি দেয়। তখন হচ্ছে মাটি দেওয়ার পরে সে উঠে যায়, ওখান থেকে ওঠার পরে সে পকেটে হাত দেওয়া দেখে যে তার সেলফোনটা ওইখানে নাই। তখন সে আন্দাজ করতে পারে যে তার ফোনটা হয়তো বা কবরের ভিতরে পড়ে গেছে আর কি। কিন্তু এখানে অনেক মানুষজন থাকে বিধায় সে ওইরকম কিছু বলে না। তখন মানুষজন অনেক আইসা পড়ে, সেও বাসায় চলে আসে, নর্মাল সবার মতোই বাসায় চলে আসে। বাসায় চলে আসার ভিতরে পরে সে হচ্ছে প্রায় 10টা-10:30টার সময় ওই তাদের কবরস্থানের পাশেই একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসায় হুজুর ছিল, ওই হুজুর আর কি বলে, ওই হুজুর ওইখানে আর কি জানাজা পড়েছিল। তারা বলে হুজুর আমার যে মোবাইলটা ছিল ওইটা কবরস্থানের ভিতরে পড়ে গেছে, আমি শিওর আমার যে ভাই মারা গেছে তার ওই ফোন দিয়ে আমি ফোন দিয়েছিলাম, রিং হয় কিন্তু কেউ ধরে না, আমি ফোন দেওয়ার পরে রিং হইতেছে কিন্তু কেউ ধরতেছে না। তখন বলে আপনি কি শিওর ওই কবরস্থানের ভিতরে পড়ছে? তখন সে বলে যে হ্যাঁ, আমি তো যখন কবরের ভিতর যখন নামবো তখনও আমি নামার আগে কথা বলছি ফোনে। কথা বলার পরে আমি কবরস্থান থেকে মাটির রেত দিয়ে যখন উঠছি, যখন আমরা চলে আসবো তখন দেখি আমার পকেট থেকে মোবাইলটা নাই, আমি শিওর যে ওইখানেই পড়ছে মোবাইলটা। তখন হচ্ছে এই হুজুরে বলছে আরও 4-5 জন নিয়ে তখন ওই কবরস্থানের ওইখানে যায়। তো তারা অনুমান করে একদম মাথা বরাবর যেখানে আর কি ছোটো ভাই নাম ছিল, লাশের যেখানে ধরছিল আর কি, অনুমান করে সেখানে আর কি মাটি খুঁড়ার পরে একদম যেখানে মাথা বরাবরের খুঁড়তে দেখে মাথার বরাবরের একটু পাশেই মাটির স্তূপের ভিতরে মোবাইলটা পড়ে আছে। ঘুরতে মাথা প্রায় অর্ধেকই মাথার সাইডটা ঘুরে ফেলে আর কি। ঘোরার পরে যে মোবাইলটা নেওয়ার পরে দেখে যে তার বড় ভাইয়ের মুখের লাশটা হচ্ছে মানে ঢাকা, মানে কবর দেওয়ার পরে সবসময় তো মুখের লাশ তারা মানে সবাই আর কি আমরা খুলে দিই আর কি, উন্মুক্ত করে দিই আর কি, মুখের কোনো ঢাকা ঢোকা কিছু থাকে না। কিন্তু তার ওই বড় ভাই ছোট ভাই তখন আন্দাজ করলো যে আমরা তো মুখ খুলে দিছিলাম, তো এই মুখ ঢাকা কেন, মুখ তো ঢাকা থাকার কথা না। তখন হচ্ছে তার মুখটা খোলার জন্য মুখের ওই পর্দাটা একটু সরাই দেয়, নামায় দেখে যে তার ওই বড় ভাইয়ের জিহ্বাটা তার ওই গলার সাথে পেঁচায় আছে, একদম জিহ্বাটা বের হয়ে গলার সাথে পেঁচায় আছে। তখন তারা তো এটা দেখে খুব ভয় পায়। তখন হচ্ছে তারা তাড়াহুড়া করে ওইখানে তারা মাটি দিয়ে দেওয়ার পরে ওই হুজুরা দোয়া পরে ওই যার বাসায় চলে যায়। কিন্তু সে তো ছোটো ভাই, মানে তার খুব খারাপ লাগে যে তার বড় ভাই কবরে যা দেখলো জিহ্বাটা গলার ভিতরে পেঁচায় আসছে, তার সে খুব নামাজ পড়ে দোয়া কালাম করে। তখন সে ওই রাইতেই ওই গ্রামে একটা অনেক বড় হুজুর ছিল, ওই হুজুরের কাছে যায়। হুজুরের কাছে যাওয়ার পরে
সে একজন বুজুর্গ আলেম মানুষ ওই গ্রামের, তার কাছে যায়। তার কাছে যাওয়ার পরে সে বলে যে হুজুর, এরকম আমার বড় ভাইয়ের তো দেখি আমার মোবাইল হারিয়ে গেছিলো, ওখানে যায় যখন দেখি মোবাইলটা যখন কবরের ভিতর থেকে উঠানোর পরে যে নর্মাল তো মানুষের হচ্ছে মুখ ঢাকা থাকে, মুখ খোলা রাখে, কবর দেওয়ার পরে মুখ খোলা রাখে, কিন্তু আমার ওই ভাইয়ের হলো মুখ ঢাকা ছিল। আমরা শিওর ছিলাম যে আমরা একদম খুলে রাখছিলাম, কিন্তু যখন মোবাইলটা নেওয়ার সময় দেখি যে মুখ ঢাকা। মুখ যখন খুলতে গেছি দেখি তার জিহ্বাটা গলার সাথে পেঁচায় আছে। তখন সে বলল যে দেখো তোমার ভাই কি কখনো খোঁজখবর নিয়ে দেখো যে তোমার ভাই কি কোনো সুদের সাথে জড়িত আছিল কিনা, বা অন্য কারো হকটা কখনো মেরা খাইছে কিনা। তখন হয়েছে তার ওই ভাই হয়েছে তখন পরের দিন হচ্ছে ওই বড় ভাইয়ের ব্যাপারে ভালো মতো খোঁজখবর নেয়, যে আমার বড় ভাই যেখানে থাকতো ওইখানে ভালো মতো খোঁজখবর নেওয়ার পরে তখন জানতে পারে ওই বড় ভাইয়ের ফ্রেন্ড সাইকেল আরও যারা ছিল তাদের মুখে জানতে পারে যে ওর বড় ভাই হচ্ছে সুদের ব্যবসা করতো। মানে সুদের ব্যবসা 5-6 মাসের জন্য সে সুদের টাকা আনতো, সুদের টাকাই না, সে হয়েছে বেশি টাকায় অন্য জায়গায় সুদে ইনভেস্ট করতো। তারপরে এরকম তার সুদ দিতে যা অনেকে নিঃস্ব হয়ে গেছে। তো এই এটা আইসা আবার সে এগুলো শোনার পরে সে আইসা আবার ওই যে হুজুরে বলে আর কি, আর ওই হুজুরে বলার পরে তো হুজুরে সাজেশন দেয় যে তোমরা তাহলে একটা কাজ করো, তোমরা তার জন্য নামাজ পড়া দোয়া করো, আর আল্লাহ চাইলে এটা মাপও করে দিতে পারে। আর যারা তার কাছ থেকে টাকা পাবে বা যাদের তার দ্বারা সুদের কারণে ক্ষতি হয়েছে, তোমরা পারলে তাদের ক্ষতিপূরণ দিয়ে তাদের কাছ থেকে মাপ চেয়ে নাও, আল্লাহ চাইলে মাপও করে দিতে পারে। তখন তাদের কিছু সম্পদ ছিল, তাদের ক্যাশও ছিল, ওগুলো দিয়ে তারা ওই তাদের কাছে মাপটাপ চাই আসে এবং ওই বড় ভাই এই ছোটো ভাইও খুব মানে হুজুরের কাছ থেকে দোয়া টোয়া নেয় এবং নিজেও খুব অনুতপ্ত হয় আল্লাহর কাছে, এখন পর্যন্ত সে তার জন্য দোয়া করে। এই ছিল আমার প্রথম ঘটনা।